বিএনপি তো আমার ডানে বামে আগে পিছনে সব জায়গায় আছে, তাদেরকে নিয়েই তো আমার জীবন, তাদের সাথেই তো আমার কি রাজনীতি, তাদের সাথেই আমার নির্বাচন, তাদের সাথেই আমার সমাবেশ। এখানে দেখেন ৮০ ভাগ মানুষ বিএনপির। আমি বিএনপির লোকগুলোর সাথে আছি, যতদিন থাকবো ততদিন আপনার মধ্যে আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যেই সাংবাদিকরা কাজ করে। যদি আমাকে এইভাবে কোনো প্রমাণ দিতে পারেন, আমি যদি কি হই ওখানে নির্বাচিত হয়ে যাই, ইনশাল্লাহ ৫ বছরে ৫টি টাকার কোনো তথ্য হতে দেব না। জনগণের যত অধিকার আছে তার করে পৌঁছানো এটা আমার দায়িত্ব হবে। সেই দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলতেছি, নিজে শুধুমাত্র দুর্নীতিমুক্ত থাকবো তা নয়, আমার আন্ডারে প্রশাসনিক যতগুলো শাখা আছে কাউকে এমন কোন মায়ের বোলার জন্ম হয় নাই যে এই ৫ বছরের মধ্যে ৫০০ টাকার কোনো দুর্নীতি করতে পারবে আমি সেটাকে ছাড় দেব। এটা হতে দেব না। বিধায় আপনাদের কাছে আমার একটাই আবেদন, নিজেকে সুন্দর রাখুন, সুন্দর করুন। সমাজটাকে সুন্দর করতে চাইলে আমার এই ২ হাতকে আপনাদের এই ৫০,০০০ হাতের সাথে মিলিয়ে দিতে চাই। আপনি যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাকে সামনে পাবেন ইনশাআল্লাহ। একটা কথা যেটা ইঙ্গিতে বলে গেছেন আমাদের সর্বশ্রদ্ধেয় তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা ফেরদৌস সাহেব, সেটা হলো ৫টা সিট আমার এই জেলাতে। ৫টা সিটের মধ্যে একটা সিট দেওয়া হচ্ছে কাকে? জোটকে। আর ৪টার মধ্যে হেফাজতের কর্মীরা নাই, আলেম ওলামারা নাই, জমিয়তের লোকেরা নাই, নামাজি লোকগুলা নাই। তাহলে সেই ৮০ ভাগের মধ্যে যদি আমি দিতে পারি আপনাদেরকে সার্ভিস আমরা দিতে পারি, আমাদেরকে ২০ ভাগের মধ্যে দিবেন না কেন? আপনি কে? বিএনপির? আমাদের এখানে যারা আছি অনেকে এমন আছি জীবনে একবারও ভোট দেই নেই, আসি না? আর বয়স হওয়ার কারণে, বয়স না হওয়ার কারণে ভোট দিতে পারে নাই এমন মানুষও আছে। সাথে সাথে পরিবেশ না থাকার কারণে তিনটি নির্বাচন গিয়েছে, আমরা কখনো ভোট দিতে পারি নাই এমন মুরব্বীর অভাব নাই, ঠিক কিনা? তাহলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, সেই নির্বাচনের প্রত্যাশায় নবীনরাও আসি, প্রবীণরাও আসি, ঠিক কিনা? সুষ্ঠু সুন্দর নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সুন্দর একটি বক্তব্য রেখেছেন, দিন তারিখ বলে তারপরে বলে দিয়েছেন এখানে অন্য কোনো আর অপশন নাই, নির্বাচন হবে, তার সাথে সাথে একটি গণভোটও হবে। ওই একই দিনে গণভোট হবে ২৪-এর এই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমার মনে হয় এখানে যদি ভোট এখন আমরা নেই তাহলে একটাও না ভোট পড়বে না, সকলেই হ্যাঁ ভোট দিবে, কথা ঠিক কিনা? ২৪-এর এই আন্দোলনকে মনে প্রাণে বিশ্বাস যে না করবে সে আর কেউ নয়, সে হবে বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা, ঠিক কিনা? তাহলে এই ২৪-এর সনদকে বুকে ধারণ করে আগামীকে সুন্দর করার জন্য আমরা গোকনগরবাসী এমন একটি, অন্তত আমার এলাকায় গোকনগরে যে ২৪ থেকে ২৫,০০০ ভোটার আছে, এই ২৫,০০০ ভোটার যদি নিয়ত করে ফেলে বাংলাদেশ কি হবে জানি না, আমার গোকনগরে এমন কোন কালো হাতকে লাগতে দেব না যে এই ভোটকে এদিকে সেদিকে ঘুরানোর চেষ্টা করবে, ওই হাতকে ভেঙে দেওয়া হবে। গোকনগরবাসী নিজেদের দায়িত্ব নিতে হবে নিজেরা। এমনিভাবে প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক থানা, প্রত্যেকটি আসনের
সচেতন মানুষগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে নিজ নিজ এলাকাকে মাদক মুক্ত করা সম্ভব কিনা? আমাদের এত জাতীয় সমস্যায় পরিণত হলো মাদক, অথচ আপনি মাদককে পছন্দ করেন না, আমি মাদককে পছন্দ করি না। তাহলে কারা এই সাপ্লায়ার, কারা এর পেছন থেকে কি করে সহযোগিতা করে, কারা বিক্রি করে, কারা কিনে এবং কারা সেবন করে? এগুলো কি ফেরেশতারা আসে, জিন আসে? বরঞ্চ জমিনে কিছু ইবলিস বসবাস করে, সেই ইবলিসরা এই কাজগুলা করে কিনা? ভোগনগরবাসী যদি নিয়ত না করে, আমি যদি নির্বাচিত হয়ে যাই আর যদি বলি যে কি রক্ত দিয়া জান দিয়া শেষ করে ফেলবো ভোগনগরকে, আমি কি করব? মাদক মুক্ত করব। সম্ভব? কিন্তু এই 24 থেকে 25,000 মানুষের ভোটারের কি আছে? 50,000 হাত আছে। এই 50,000 হাত আমার এই দু হাতের সাথে যদি মিলে, তাহলে এখানে সন্ত্রাস থাকবে না, মাদকের কবর রচনা করা হবে। ঠিক কিনা? এই 4 নম্বর আসনের কথা বলতে পারবো, অন্যান্য আসন না। প্রথম আমরা দায়িত্ব নেব সকল অধিবাসী যারা আমরা এই 4 নম্বর আসনে, নারায়ণগঞ্জ 4 আসনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আর দায়িত্ব নেব আমরা। সেই দায়িত্বটা কি? এখানে যত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা যারা বাস করি, প্রত্যেকে মাদকের ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে, চাঁদাবাজের ব্যাপারে, যৌতুকের ব্যাপারে, অন্তত এই 4টি ব্যাপারে একমত থাকবো, এক হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সেই যুদ্ধে আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। আর এইখানে আমাদের একটা জিনিস করা আছে, যদি আপনারা সকলে চান আর আমি যদি নির্বাচিত হয়ে যেতে পারি, তাহলে একটা জিনিস আছে, সেটা সকলে মিলে চেষ্টা করলেও পারবেন না। আমি যদি কি হয়ে যাই, ঠিক হয়ে যায়, তাহলে সেই জিনিসগুলো পারবো। সেটা কি? সকলে যদি চিল্লাচিল্লি করেন, জলাবদ্ধতা শেষ হবে না। টাকা আসবে, বরাদ্দ আসবে, আর আমি রাক্ষস বসে বসে সেটা গিলতে থাকবো। বিভিন্নভাবে গুন্ডা পালবো, বদমাশ পালবো, সন্ত্রাসীদেরকে পালবো, পেলে পেলে তাদেরকে দিয়ে আপনাদেরকে ভয় দেখাবো। ভয় দেখিয়ে তারপর কি আমি আমার উল্লুটা সিধা করলাম, আপনাদেরকে শাসন করলাম, শোষণ করলাম, নিপীড়ন করলাম। এই করে আমি একটি দানবে পরিণত হতে পারবো। কথা ঠিক কিনা? আর যদি আমার জায়গায় একজন ভালো মানুষ বসে, এই চেয়ারটায় একজন ভালো মানুষ যদি বসে, আর সে যদি চায় মাদককে দূর করবে, সে যদি চায় জলাবদ্ধতা দূর করবে, সে যদি চায় বিদ্যুৎ বিভ্রান্তি আর হবে না, সে যদি চায় এখানে গ্যাসের পর্যাপ্ত সাপ্লাই দেওয়া হোক, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে সেটা সম্ভব কিনা? ওয়াদা করতেছি, যদি কোনো বরাদ্দের ব্যাপারে আপনার 25,000 ভোটার 25,000 মানুষ তো অনেক, এইখানে মানুষ তো আর 25,000 না, কোকনগরে মানুষ বসবাস করে তার 4 গুণ, অর্থাৎ অন্তত পক্ষে এখানে 1 লক্ষ মানুষ আছে। 1 লক্ষ ছেলে মেয়ে এবং বয়োবৃদ্ধ মানুষ সহ আমরা 1 লক্ষ মানুষের 2 লক্ষ চোখ যদি আমার দিকে এইভাবে ওয়াচিং করতে থাকে, তাহলে আমি ইচ্ছে করলেও আর বরাদ্দের মধ্যে হেরফের করতে পারবো না। ঠিক কিনা? আমি ওয়াদা করে যাচ্ছি। আমি কে? তাহলে আপনার উপরে ভর করলাম কি করে? কেউ যদি বলে এই শিশুটা বড় হয়েছে তার মায়ের কোলের উপরে ভর করে, আছে এটা কোনো ক্রিটিসাইজ হলো? এটা মায়ের উপরে মানে হেসে খেলে বড় হবো, এটাই তো স্বাভাবিক। তাহলে আমি বিএনপির উপর ভর করে কিভাবে সামনে পাচ্ছি? বিএনপি তো আমার ডানে বামে আগে পিছনে সব জায়গায় আছে, তাদেরকে নিয়েই তো আমার জীবন, তাদের সাথেই তো আমার কি রাজনীতি, তাদের সাথেই আমার নির্বাচন, তাদের সাথেই আমার সমাবেশ। এখানে দেখেন 80% মানুষ বিএনপির। আমি বিএনপির লোকগুলোর সাথে আছি, যতদিন থাকবো ততদিন আপনার মধ্যে আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যেই সাংবাদিকরা কাজ করে।
অল্প দিনের মধ্যেই ইনশাআল্লাহ ঘোষণা আসবে। ঘোষণার আগ পর্যন্ত সাংবাদিক ভাইরা যা আচ্ছা তা লিখতেছেন, কোনো আপত্তি নাই। কিন্তু যদি ঘোষণা আমার নামে চলে আসে, জোটের নামে চলে আসে, সেদিন থেকে আপনি সাংবাদিক হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হবে এই জোটকে, এই জোটের মানুষগুলোকে সেখানে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে বরঞ্চ পজিটিভ লেখা, পজিটিভ লেখে ভালো মানুষকে সংসদে নেওয়ার ব্যাপারে সহযোগিতা করার কথা কি না? শুধু খালি আমাদের ঘরের কথা বললেই হবে না, একটু কেন্দ্রের খবরও রাখতে হবে। আজকের পত্রিকায় ছেপেছে আমরা বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে, ইন্টারিম সরকার, এই সরকারের সবগুলো কাজকেই বিএনপি নিজের পছন্দ না হলেও মেনে নেয়। অনেক ক্ষেত্রে অনেক ধরনের নিজের উপরে নিজে কন্ট্রোল করেও মেনে নিতে হয়, কারণ মাত্র কয়েকটা মাস বাকি আছে। আল্লাহ যদি করেন ইনশাআল্লাহ বিএনপি কি আসবে, ক্ষমতায় আসবে, জোট ক্ষমতায় আসবে। যদি ক্ষমতায় আসতেই পারে তাহলে তখন এই দেশের যত বড় বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আছে, যে কোনো সরকার, একটি নির্বাচিত সরকার সেই কাজ দিয়ে দায় দায়িত্ব নেবে এবং সেগুলো করবে। এটাই তো স্বাভাবিক। আপনারা তো শুধু রুটিন ওয়ার্ক করবেন, অফিসিয়াল ওয়ার্ক করবেন। কিন্তু আজকের পত্রিকায় দেখা গেল আমাদের দেশের একাধিক চিটাগাং পোর্ট সহকারে একাধিক পোর্ট জনগণকে ঘুমিয়ে রেখে, ঘুম পাড়ায় রেখে রাতের আধারে ডেনমার্কের নামে, কোন কোন নামে, যেটা নাকি অনেক প্রশ্ন উঠেছে, বড় ধরনের উৎকুচের প্রশ্ন এবং অভিযোগ উঠেছে, এই সমস্ত কন্ট্রাক্ট করতে যাচ্ছেন। খবরদার, খবরদার, খবরদার! সারা দেশ ঘুমিয়ে থাকলেও নারায়ণগঞ্জ 4 আসন ঘুমিয়ে থাকবে না। এমন দেশের বিরুদ্ধে যায় এমন কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার দুঃসাহস দেখাবেন না। যদি দেখান তাহলে অন্যদেরকে যেমন ছাড় দেওয়া হয় নাই, আপনাদেরকেও একটি পরিমাণ ছাড় দেওয়া হবে না, হবে না। এজন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা এই যে রাজধানীর একদম নিকটতম, আমরা সেকেন্ড রাজধানী বললেও চলে, এই রাজধানীর এই জনগণ, সচেতন জনগণ যদি অবচেতন হয়, তারা যদি গাফেল হয়, তারা যদি ঘুমিয়ে থাকে, দেশ কিন্তু লুটে নিয়ে যাবে। আপনি আর আমি টেরও পাবো না, এই জনগণ টেরও পাবে না। এজন্য আমি বিএনপির ভাইদেরকে, দেশপ্রেমিক যত রাজনীতিবিদ আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, এদিকে নজর দেন এবং এই দেশের কোনো সম্পদ যেন লুটেরা লুট করে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোয়া হবে, দোয়া পরিচালনা করবেন আমাদের কেন্দ্রীয় সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদী। ওই মাইকটা দিয়ে, ওই মাইকটা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি, এই বসেন, দোয়া 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 হবে, দোয়া দোয়ার সময় একটু বসেন। সবাইকে আপনার কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি ওয়ালি হোসেন কাসিমি জন্য কাসিমি পরিষদ কর্তৃক আয়োজিত গোগনগর ইউনিয়ন আজকের এই নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী আমির, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক মুফতি মনির হোসেন কাসিমি সহ নেতৃবৃন্দ, সামনে উপস্থিত গোগনগরের জনগণ এবং বিভিন্ন জায়গা থেকে আগত কাসিমি পরিষদের নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, জোরে জবাব দিলে খুশি হব। আজকের এই জনসভায় মাদ্রাসার ছাত্র কি খুব বেশি? বুঝেন নাই? মাদ্রাসার ছাত্র কি খুব বেশি? আরো জোরে বলেন, মাদ্রাসার ছাত্র আছে? আমরা তো প্রতিটা প্রোগ্রাম ইচ্ছা করলে
5,000 10,000 মাদ্রাসার ছাত্র বসাই দিতে পারি। আমরা যেভাবে প্রোগ্রামগুলি করি এ কথাগুলি কেন বলছি জানেন? আজকেও কিছু সংখ্যক সাংবাদিকরা এখানে আসছে। আজকের প্রধান অতিথি উপস্থিত হওয়ার সাথে সাথে মিছিলগুলি আসতে একটু দেরি হয়েছে। পিছনে যে খালি চেয়ার আছে না, ক্যামেরা খালি চেয়ারের দিকে লয়ে যায়, ঠিক কিনা? আজমতে সাহাবা সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ সাহেব। নামাজের বিরতির সময় কিছু মুসল্লি নামাজ আদায় করতে গিয়েছেন, সেই ফাঁকা চেয়ারের ছবি তুলে আপনারা অপরাজনীতি করতে চান। আমরা অপরাজনীতি করতে চাই না। আমরা মানুষের অধিকারের কথা বলি, আমরা মানুষের আকাঙ্ক্ষার কথা বলি। আমরা আগামী দিনে নারায়ণগঞ্জ 4 আসনে বঞ্চিত জনগণের হক আদায় করবার রাজনীতি করি। সেজন্য 18 সনে মুফতি মনির হোসেন কাসেমি এক বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই করে 46 মিনিটের ব্যবধানে তিনি 86 থেকে 47,000 ভোট কাস্ট করেছিলেন। আমি বিশ্বাস করি এইবার যদি জোট থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়, বাংলাদেশে নজির স্থাপন করে বিরাট ব্যবধানে পাশ করে সংসদ নির্বাচনে তাকে পাঠাইতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদের সহযোদ্ধা, আমরা আপনাদের পাশে থাকতে চাই। যদি নারায়ণগঞ্জে 1 আসনে জোটকে দেয়, বাকি 4 আসনে যদি আপনাদেরকে দেয়, সেখানে তো আমাদের লোক আছে, আমরা তো সেখানে আপনাদের পক্ষে কাজ করব, ঠিক কিনা জোরে বলেন? সারা বাংলাদেশে আমরা আপনাদের পক্ষে কাজ করব। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, অপরাজনীতি বাদ দিয়ে আসেন বাংলাদেশ গঠন করবার জন্য আগামী দিনে যারা 17 বছর নির্বাচন হতে দেয় নাই, এই আকাঙ্ক্ষিত নির্বাচনকে সফল করবার জন্য, মুফতি মনিরের হাতকে শক্তিশালী করবার জন্য কারা কারা রাজনীতি হাত উত্তোলন করে, এই ভালো করে হাত উত্তোলন করেন সবাই। নারায় থাকবে, এই জোর হবে নারায় থাকবে, আরো জোরে নারায় থাকবে। বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশের শত্রুরা, আরো জোরে বাংলাদেশের শত্রুরা। এই আওয়াজ হবে নেতা আছে, এই আরো জোরে নেতা আছে, ওই সেই নেতা। আরো জোরে জোরে বলো, কুকনগরে, আলীর থেকে, এনায়তনগরে, কাশীপুরে, ফতুল্লাতে, আরো জোরে কুতুবপুরে দেখা হবে রাজপথে। মা গো, খালা গো বলে যাই, আরো জোরে এক নেতা নারায়ণগঞ্জে উন্নয়নে, আরো জোরে দেখা হবে রাজপথে, কথা হবে রাজপথে। যদি কেউ মনে করেন ওই সেন্টার দখল করে ভোট চুরি করে নিয়ে যাবেন, ওই দিন বাগে খাইয়া ফেলাইছে, ওই দিন আছে, আরো জোরে ওই দিন আছে। মুফতি মনির কাসেমির সৈনিকেরা শক্তিশালী ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট কালেকশন করে আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আওয়াজ নেই কে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন মুফতি মনির হোসেন কাসেমি 18 সালে নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করেছিলেন। সেই 18 সালে যদি দিনের ভোট রাতে চুরি না হতো, যদি ভোট চুরি না হতো, ভোট ডাকাতি না হতো, 18 সালে মুফতি মনির কাসেমি
বিপুল ভোটে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জের 4 আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতেন, ঠিক কিনা বলেন? 18 সালে যদি ভোট চোরেরা ভোট চুরি না করত, আজকে 2025 সালে নারায়ণগঞ্জে মাদকের ভয়াবহ সয়লাভ হতো না, ঠিক কিনা বলেন? মাদকের ভয়াবহ সয়লাভ দেখতে হতো না, জলাবদ্ধতা দেখতে হতো না, রাস্তাঘাটের বেহাল দশা দেখতে হতো না। 18 সালের নির্বাচনের কারচুপির কারণে নারায়ণগঞ্জের 4 আসনের মানুষ আজকে উন্নয়ন থেকে, নিরাপত্তা থেকে, সন্ত্রাস মুক্ত নগরী থেকে বঞ্চিত, ঠিক কিনা বলেন? আগামী নির্বাচনে আর এরকম কিছু আমরা হতে দেব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষের আপসহীন নেতা, নারায়ণগঞ্জ 4 আসনের উন্নয়নের আগামী দিনের রূপকার মজলুম আলমদ্দিন, জননেতা মুফতি